হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি শুভ আপনাদের সাথে আছি। তো আজকে এই টিউটোরিয়ালটা মূলত হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট ভিসায় বিদেশে যেতে যাচ্ছেন বা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী, স্টুডেন্ট ফাইল সম্পর্কে তথ্যের প্রয়োজন, তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি করা বা এই ভিডিওটি করা। সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টুডেন্ট ফাইল কি, বা এই প্রশ্নগুলো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নের সবগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো প্রথমে আসি আমরা স্টুডেন্ট ফাইল কি, ঠিক আছে। সো স্টুডেন্ট ফাইল হচ্ছে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট কোনো দেশে যাইতে চান, ঠিক আছে, বাংলাদেশ থেকে, আপনাকে অবশ্যই স্টুডেন্ট ফাইল ওপেন করে টাকা পাঠাতে হবে। কাদের জন্য টাকা পাঠাতে হবে? যারা ওন ফান্ডে বা নিজের টাকায় পড়তে যাবে তাদের জন্য, ঠিক আছে। সাপোজ আপনি স্কলারশিপ পেলেন, আপনার টাকা পাঠানোর কোনো দরকার নেই, আপনার স্টুডেন্ট ফাইলও কোনো দরকার পড়ে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আপনি যদি সেলফ ফান্ডে পড়াশোনা করতে চান, আপনাকে টাকা পাঠানোর জন্য অবশ্যই বৈধ একটা পথ হচ্ছে ব্যাংকে যেয়ে স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে। এখন এই স্টুডেন্ট ফাইলটা ওপেন করলাম বা কিভাবে করে সেই প্রসেসটা আমরা পরে জানবো। সো এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা প্রপার সিস্টেম। আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়া থেকে কোনো স্টুডেন্ট যদি টাকা পাঠাতে চায়, তারা ইজিলি তাদের ব্যাংকিং অ্যাপসের যেই সিস্টেম আছে ওই সিস্টেমে তারা এক দেশ থেকে আরেক দেশে ইজিলি ট্রান্সফার করতে পারে। কিন্তু বাংলাদেশে এই সুবিধাটি এখনও নিয়ে আসে নাই, কারণ হচ্ছে আমাদের দেশের রেমিটেন্সের প্রয়োজন। এই কারণে আমরা চাইলেই টাকা ট্রান্সফার করতে পারি না ইজিলি, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট থেকে। এই জন্য আমাদের স্টুডেন্ট ফাইলটা ওপেন করতে হয় বৈধ পথে। আমাদের যেই এডুকেশনাল খরচ, সেমিস্টার ফি বলেন বা ভার্সিটির অ্যাডমিশন ফি বলেন বা আপনি লিভিং এক্সপেন্স বলেন, এই বিষয়গুলোর জন্য আমাদের প্রয়োজনীয় যে ফাইলটা খুলতে হয় সেটা হচ্ছে স্টুডেন্ট ফাইল। আশা করি আপনাদের এই উত্তরটা পেয়ে গেছেন স্টুডেন্ট ফাইল কি। ওকে, আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে আসি যে স্টুডেন্ট ফাইল কোন কোন ব্যাংক খুলে। আসলে বাংলাদেশে আমরা জানি যে 90 থেকে 95টা বা 100 হতে পারে, আমি অ্যাকচুয়ালি সঠিক সংখ্যাটা জানি না। সো সব ব্যাংক কিন্তু স্টুডেন্ট ফাইল খোলে না। বাংলাদেশে পপুলার কিছু ব্যাংক যাদের আসলে রেমিটেন্স প্রবাহটা বেশি, তারাই হচ্ছে একমাত্র স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে, ঠিক আছে। কারণ হচ্ছে বাইরের দেশ থেকে আমরা বা ব্যাংকগুলো যেভাবে ডলার কিনে বা ইউরো কিনে, এই ইউরোটা কিন্তু তারা সেল করে দেয়, ঠিক আছে। সেল কাদের কাছে করে? এই যে সেল এই স্টুডেন্টদের কাছেই এই সেলগুলো করে থাকে, তাদের ডলার ইউরোগুলো, ঠিক আছে। এখন কোন কোন ব্যাংক খুলে? সো আমি একটা ব্যাংক বলবো, আপনারা একটু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, 2 নম্বরে হচ্ছে প্রাইম ব্যাংক, 3 নম্বরে হচ্ছে সিটি ব্যাংক, 4 নম্বরে হচ্ছে ব্রাক ব্যাংক, 5 নম্বরে হচ্ছে ইস্টার্ন ব্যাংক। আমার জানা মতে এই 5টা ব্যাংক মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে আপনারা যদি স্টুডেন্ট ফাইল খুলতে যান। এরপরও আপনারা যদি আরও ব্যাংকের আমি নাম বলি, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এরপরে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, মোটামুটি এই ব্যাংকগুলোও খুলে। কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে এই এইচএসবিসি আর স্ট্যান্ডার্ড চার্টার্ড, এই 2টা ব্যাংকে অ্যাকাউন্ট আসলে সবার থাকে না, বা অ্যাকাউন্ট করতে গেলে আমাদের 35 থেকে 40 লাখ টাকার একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হয়। ওকে, সো এই কারণে আমরা সবাই চাইলেও এইখানে যাইতে পারি না। দেখা গেছে কিছু টাকা কম ইউএসডি বা ইউরো রেট বা পাউন্ডের রেট, কিন্তু আমাদের এই বাধ্যবাধকতার কারণে আমরা এই ব্যাংকটাতে যেতে পারি না, ঠিক আছে। আমরা এই জন্য এই ব্যাংকের নামটা আসলে আমি ডিটেলস বুঝাই দিলাম যে এই ব্যাংক নিয়ে কী প্রবলেম মানুষ ফেস করে, ঠিক আছে। সো এখন আসি স্টুডেন্ট ফাইল খুলতে কত খরচ হয়। সো এই খরচটার হিসাব আমি আপনাদের 2-3টা ব্যাংকের উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেব। তারপরেও আপনারা যদি খরচ হিসেবে জানতে চান বা স্পেসিফিকলি, আপনাকে ব্রাঞ্চে যে কথা বলে কালেকশন করে দেন আপনাকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে, ঠিক আছে। সো আমি আসলে এই টিউটোরিয়ালটা করতাম না, আমার কিছু পরিচিত ভাই ব্রাদার বা যারা জুনিয়র বা সিনিয়র আছে, অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে কনফিউজড, আসলে স্টুডেন্ট ফাইল কি, ভাই স্টুডেন্ট ফাইল কই খুলবো, এই জন্য আসলে এই ভিডিওটা করা, ঠিক আছে। তো নেক্সট প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে স্টুডেন্ট ফাইল খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন। ওকে, সো অ্যাকচুয়ালি
স্টুডেন্ট ফাইল খুলতে আমাদের, আমি যদি আপনাকে একটু দেখাই, এই চেকলিস্টটা আমাকে প্রাইম ব্যাংক থেকে দিয়েছে, ঠিক আছে। সো প্রাইম ব্যাংক দেখেন কি চাইছে, একটা স্টুডেন্ট ফাইল খোলার জন্য সর্বপ্রথম আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই স্টুডেন্ট ফাইল খুলবো, আমি কেন সেভিংস অ্যাকাউন্ট খুলবো? আসলে ভাই স্টুডেন্ট ফাইল এমন একটা জিনিস, আমি শুরুতেই বলেছি, এটা হচ্ছে আপনি টাকা পাঠাবেন বৈধ পথে, এই টাকাটা, এই ফাইলটা সরকারের কাছে চলে যায়, বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাবে। হ্যাঁ, তো এই যে টাকাটা আপনি জমা দিবেন, কই জমা দিবেন? স্টুডেন্ট ফাইলে জমা দিবেন না, আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা দিবেন। দেন সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে, এই সিস্টেমটা আমি একটু বুঝিয়ে দিই, সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে স্টুডেন্ট ফাইলে যাবে, ঠিক আছে। স্টুডেন্ট ফাইল টাকাটা কেটে নিয়ে আপনার আপনি ইনভয়েসটা দিবেন বা যেই ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন ওই ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিবে। তো টাকাটা আস্তে আস্তে কোত্থেকে, সেভিংস অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট ফাইলের দিকে চলে যাবে, ঠিক আছে। তো সর্বপ্রথম এইখানে দেখেন আমাদের কিন্তু প্রথমেই একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কি কি লাগবে চেকলিস্ট এটা আমি দিয়ে দিয়েছে। নর্মালি অ্যাকাউন্ট খুলতে কি লাগে, আপনার এনআইডি লাগবে, আপনার হচ্ছে ছবি লাগে 2 থেকে 3 কপি, আপনার হচ্ছে নমিনির ছবি লাগবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউটিলিটি বিলের একটা কপি লাগে, এরপরে হচ্ছে সোর্স অফ ইনকামের একটা প্রুফ দিতে। এখন আপনি বলতে পারেন ভাই আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার তো ইনকাম সোর্স নাই, আমি কই পাবো? এই সোর্সটা ব্যাংকে বললেই, বা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনার প্যারেন্টসের ডকুমেন্টসই হবে আপনার এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের সাপোর্টিং ডকুমেন্টস। আমি আবারও বলছি, আপনার প্যারেন্টসের ডকুমেন্টস যে ইনকাম সোর্স আছে সেটাই হবে আপনার সাপোর্টিং ডকুমেন্টস, ঠিক আছে। এটা ব্যাংকে বললে ওটা বুঝে নেবে, কারণ সব স্টুডেন্ট ইনকাম করে না। আর আপনি যে 15-20 লাখ টাকা পাঠাবেন এটাও আসলে সবাই পারে না আসলে এই বয়সে ইনকাম করতে, 25-26 বছর বয়সে। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আবার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি আসলে নিজের নামে অ্যাকাউন্ট করব না, আমি আমার আব্বু আম্মুর নামে অ্যাকাউন্টটা করে দেন আমি আমার নামে স্টুডেন্ট ফাইলটা করে টাকা পাঠাবো। সেটাও সম্ভব, সেটাও আপনি চাইলে করতে পারেন। ব্যাংকের সাথে কথা বলেন, আপনার আব্বু অথবা আম্মুর নামে যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট করে দেন আপনি স্টুডেন্ট ফাইল হিসেবে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনার নামেও পাঠাতে পারবেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক, ব্যাংক আপনাকে বলে দিবে আপনি এই প্রসেস করতে পারবেন কি না। ওকে, আচ্ছা। সো এই হলো আপনার চেকলিস্ট। তো সেভিংস অ্যাকাউন্ট তো আপনি সাপোজ আপনার প্রাইম ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেললেন, যদি অ্যাকাউন্ট থাকে আর খুলতে হবে না, যদি অ্যাকাউন্ট না থাকে আপনাকে অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। খোলা হয়ে গেল। এইবার আপনাকে এই যে 1 থেকে 7 পর্যন্ত যে চেকলিস্টটা আছে সেই চেকলিস্টটা পূরণ করে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। অফার লেটার দেওয়ার পরে হচ্ছে রিফান্ড পলিসি, ফান্ড ট্রান্সফারের ডকুমেন্টস, পাসপোর্টের কপি, ঠিক আছে। সো এই সকল ডকুমেন্টস আপনি যদি জমা দেন আপনার নামে একটা ফাইল বানানো হবে ব্যাংকে। এইবার আপনি বললেন ভাই আমি স্টুডেন্ট ফাইল খুলবো এই মাসটা আগস্ট, আজকে যেমন আগস্টের 31 তারিখ, ওকে, 2024। সো আমি আজকে খুলবো, আমি হচ্ছে 3 মাস পরে টাকা পাঠাবো, সেটাও সম্ভব। আপনি ফাইলটা খুলে রাখলেন, 3 মাস পরে যেয়ে ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিবেন, শেষ, ঠিক আছে। সো মোটামুটি আপনাদের যে প্রশ্নগুলো করা যায় বা করতে পারেন আমি কিন্তু আনসার দিয়ে দিচ্ছি, নিজেই প্রশ্ন করতেছি নিজেই আনসার দিচ্ছি, ঠিক আছে। সো এই যে স্টুডেন্ট ফাইল হয়ে গেল, এবার আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, হ্যাঁ, দিয়ে দিলেই আপনার অটোমেটিক আপনি টাকা ট্রান্সফার করে দিতে পারবেন, ঠিক আছে। এটা সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, ওকে। এইখানে একজনের নাম্বার দিয়ে দিয়েছি, এই আপুটা প্রাইম ব্যাংকে উনি জব করে, ঠিক আছে। চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। প্রাইমে জার্মানির জন্য স্টুডেন্ট চাইলে ব্লক পাঠাতে পারবে, বা অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ যে কোনো দেশে টাকা পাঠাতে চাইলে আপনি প্রাইম ব্যাংকে চলে যেতে পারেন, ওদের সার্ভিস খুবই স্মুথ। আচ্ছা, এইবার আমি আরেকটা তথ্য দিয়ে নিই। আপনি যদি স্টুডেন্ট ফাইল খুলতে চান, বাংলাদেশের সবচেয়ে যদি এলিট এরিয়া বলেন বা একটু রিচ এরিয়া বলেন, সেটা কিন্তু গুলশান এবং বনানী, ঠিক আছে। এই দুইটা জায়গায় বাংলাদেশের অন্য কোথাও যদি নাও খোলে স্টুডেন্ট ফাইল,
আপনারা এই দুইটা জায়গায় ব্যাংকে চলে আসবেন, বনানী অথবা গুলশান। ওরা আপনার স্টুডেন্ট ফাইল মানে রীতিমতো খুলতেই থাকে আসলে। মানে আমি নিজে পার্সোনালি যখন যাই, ওরা বলতেছিল যে আসলে ভাইয়া আমরা একটু এলিট এরিয়ার ব্রাঞ্চ হিসেবে আমরা চাইলেই একটা স্টুডেন্ট ফাইল করতে পারি, বাট আপনি যদি ধরেন রাজশাহী থাকেন, আপনি যদি ধরেন খুলনা থাকেন, আপনি চাইলেই স্টুডেন্ট ফাইল খুলতে অনেক সময় ব্রাঞ্চ বলে যে আমরা খুলি না। সো আমি আপনাদের বললাম স্টুডেন্ট ফাইল খোলার জন্য কই যাবেন, এটা বনানী ব্রাঞ্চের, আমি যেই ফাইলটা দেখাইছি এটা হচ্ছে বনানী ব্রাঞ্চে বসে, হ্যাঁ, প্রাইম ব্যাংকের বনানী ব্রাঞ্চ। উনি গুগল ম্যাপে সার্চ করবেন, বনানী ব্রাঞ্চের 2 তলায় চলে যাবেন, হ্যাঁ, আপু বসে আর একটা ভাইয়া বসে, চাইলে স্টুডেন্ট ফাইল খুলে আসতে পারবেন, ঠিক আছে। এ হলো প্রাইম ব্যাংক। এরপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। এটা হচ্ছে আসলে গরিবের ব্যাংক বলা যায়, মানে যাদের টাকা স্বল্প তারা চাইলে ডাচ বাংলা ব্যাংকে যাইতে পারে। কারণ হচ্ছে আপনি যদি ডলার রেট তো বাংলাদেশের সব জায়গায় সেম মোটামুটি 50 পয়সা এদিকে সেদিক, 119, 19.5, 20, কিন্তু ইউরো বা পাউন্ডের রেটটা ডাচ বাংলা ব্যাংকে মোটামুটি কম থাকে অন্যান্য ব্যাংকের তুলনায়। এখন আপনি বলতে পারেন ভাই আমি ডাচ বাংলায় খুলবো, কিন্তু ডাচ বাংলার এমন একটা ওদের সার্ভিস, আমি আসলে খুবই অসন্তুষ্ট ডাচ বাংলা নিয়ে। আমি পার্সোনালি কাউকে সাজেস্ট করি না ডাচ বাংলায় যেতে, কিন্তু আপনার যদি অঢেল সময় থাকে আপনি ডাচ বাংলায় চলে যাবেন, হ্যাঁ, বনানী শাখায় চলে যাবেন, বনানী শাখা বা উত্তরা শাখা বা কারওয়ান বাজার। কিন্তু আমি 3 ব্রাঞ্চে গিয়েছিলাম, ওরা বলেছে একমাত্র বনানী ব্রাঞ্চেই আমি যে তথ্য নিয়ে আসছি যে তারা আমার ফাইল খুলতে রাজি হয়েছে, ঠিক আছে। সো এটার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কি অ্যাপয়েন্টমেন্ট? গিয়ে একটা ডেট নিয়ে আসবেন, ফিজিক্যালি যাবেন যে ভাই আমি একটা স্টুডেন্ট ফাইল খুলবো, আপনাকে একটা ডেট দিয়ে দিবে। এই যে দেখেন আমাকে একটা ডেট দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো যদিও আমি এই ডেটটা চেঞ্জ করে নিয়েছি, আবার পরবর্তীতে যাব। সো এই যে খরচ, হ্যাঁ, এই যে দেখেন স্টুডেন্ট ফাইল ওপেনিং চার্জ 5,000 টাকা, ঠিক আছে। এই চার্জেসগুলো আপনি ধরেন ডাচ বাংলা ব্যাংকে হচ্ছে 5,000 টাকা, তারপরে 15% ভ্যাট, তারপরে প্রাইম ব্যাংকে হচ্ছে 5,500 টাকা, 15% ভ্যাট। সো ব্যাংক টু ব্যাংক ভেরি করে চার্জগুলো, ঠিক আছে। এই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের চেক লিস্ট। আর হচ্ছে যাদের ডকুমেন্টস কম, ঠিক আছে, যে ধরেন ভাই আমার ইনকাম সোর্স নিয়ে একটু ঝামেলা, আমার ট্যাক্স রিটার্ন নাই, আমার টিন নাই, আমার স্পন্সরের ডকুমেন্টসে ঝামেলা, তাহলে ডাচ বাংলা কিন্তু আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করবে না, ঠিক আছে। সো হ্যাসেল ফ্রি যেতে চাইলে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমার ডকুমেন্টস কম, আমি একটু ঝামেলা কম চাই, আপনি প্রাইম ব্যাংকে যোগাযোগ করতে পারেন। ওদের আসলে খুবই স্মুথ, যাবেন, এত ঝামেলা নাই, অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ, একটা চেক বই নেবেন, কার্ড নেওয়ার কোনো দরকার নাই, কারণ ওদের কার্ড ডুয়েল কারেন্সি না। সো শুধু কার্ড নিয়ে আপনার লাভ নাই, আপনি এটা এন্ডোর্স করতে পারবেন না, ঠিক আছে। শুধু চেক বই নেবেন, অ্যাকাউন্ট করে আসবেন, আপনার স্টুডেন্ট ফাইলের যাত্রাটা খুবই সুন্দর হবে, ঠিক আছে। এই গেল ডাচ বাংলা আর প্রাইম। এবার আসি ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটা খুবই ভালো একটা ব্যাংক। আপনাদের যদি কেউ জার্মানির জন্য টাকা পাঠাতে চান, হ্যাঁ, যদি টাকা নিয়ে কোনো প্রবলেম না থাকে, ইভেন যদি কারো ইবিএলে লেনদেন করে মজা পান, আছে না অনেকে, যেমন আমি পার্সোনালি সিটি ব্যাংকে লেনদেন করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে। সো ইবিএলে অনেকে লেনদেন করে অনেক মজা পায়, অ্যাপসটা ভালো, ইউজার ফ্রেন্ডলি। সো এই কারণে বলে ভাই আমি ইবিএলে যাব। সো ইবিএলে যেতে পারেন চাইলে। তো ইবিএলের ইউরো রেটটা একটু বেশি ধরেন প্রাইম বা ডাচ বাংলা থেকে, ঠিক আছে। সো যদি টাকা নিয়ে কোনো সমস্যা না থাকে, এই হচ্ছে চেক লিস্ট, মোটামুটি সেম। আপনাকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আপনাকে স্টুডেন্ট ফাইল খুলে আসতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি প্রসিডিওর। এটা হচ্ছে বনানী ব্রাঞ্চের থেকে আমি কালেক্ট করেছি। এই যে নিচে ভাইয়াদের নাম্বার, আপুদের নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে তাদের সাথে কথা বলে যে যত রকম ডকুমেন্টস আছে নিয়ে যাবেন, ওরা আপনাদের স্টুডেন্ট ফাইল, মানে প্রথমে যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট খুলবে, দেন স্টুডেন্ট ফাইল খুলে দিবে, ঠিক আছে। এ হচ্ছে ইবিএল। তো মোটামুটি আমি 3টা ব্যাংকের তথ্য আমি ইন ডিটেলস আপনাদের দিলাম। তারপরেও আপনাদের যদি আরও প্রয়োজন হয়, ভাই আমি ব্র্যাক ব্যাংকে যাব, ব্র্যাক ব্যাংকও ভালো। যেমন ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ফাইল ওপেনিং চার্জ 8,200 টাকা, ঠিক আছে। তারপরে আপনি যদি বলেন ভাই আমি সিটি ব্যাংকে যাব, আমার সিটি ব্যাংক ভালো লাগে, ঠিক আছে। তো সিটি ব্যাংকের স্টুডেন্ট ফাইলের চার্জ 9,200 টাকা, ঠিক আছে। সো এক এক ব্যাংকের চার্জেস পলিসি এক এক রকম।
তো সিটি ব্যাংকের চার্জ বেশি প্লাস ইউরো রেটটাও একটু বেশি অন্যান্য ব্যাংকের তুলনায়। তো সিটি আর ব্র্যাক তুলনামূলক কাছাকাছি রেটটা আপ ডাউন করে। ইউরো রেটের কথা আমি বলছি, ডলার রেট কিন্তু মোটামুটি সব ব্যাংকেই সেম। আপনি যদি ইউরো বা পাউন্ডের কথা চিন্তা করেন, আমি পার্সোনালি ইউরোটা জানি, আপনি চাইলে সবচেয়ে কম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, আর সবচেয়ে বেশি যদি আপনি বলেন তাহলে সিটি ব্যাংক আমার দেখা। তো সোনালী ব্যাংকের অবস্থাও খুব ভয়াবহ, আমি খবর নিয়ে দেখেছি, সিটি ব্যাংকের থেকেও নাকি রেট বেশি। ঠিক আছে, সো ওই ব্যাংকটা আসলে না যাওয়াটাই বেটার। সো অনেক তথ্য দিয়ে ফেলেছি, এবার চলে আসি স্টুডেন্ট ফাইল খুলতে কত খরচ হয়, এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, স্টুডেন্ট ফাইল খুলতে কি এফডিআর লাগে? না ভাই, বর্তমানে স্টুডেন্ট ফাইল খুলতে এফডিআর লাগছে না। আজকে আগস্টের 31 তারিখ 2024, আপনি যদি কালকে যান সেপ্টেম্বরের 1 তারিখ, আমি আপনাদের যেই তথ্যগুলো দিলাম সেই তথ্য অনুযায়ী যদি আপনি যান বনানী বা গুলশান ব্রাঞ্চে, বনানী ব্রাঞ্চেই যান, সবচেয়ে বেটার হয়। প্রাইম, ডাচ বাংলা, সিটি, ব্র্যাক, ইবিএল, এই 5টা ব্যাংকের নাম বললাম, আপনি যান, কোনো রকম এফডিআর লাগবে না যারা ঢাকায় থাকেন। এবার বলতে পারেন ভাই আমি তো রাজশাহী থাকি, আমি তো চিটাগাং থাকি। আপনার আশেপাশে যে ব্যাংকগুলো আছে যে কথা বলেন, ঠিক আছে, যে কথা বলেন যে ভাই আপনার স্টুডেন্ট ফাইল খুলেন কিনা। অ্যাকচুয়ালি যদি নাও খুলে আপনি ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এতে কি হবে, আপনার জন্য সুবিধা হবে। আরেকটা কথা বলি, ডাচ বাংলায় আপনি যদি 500 টাকার অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু স্টুডেন্ট ফাইলে টাকা আপনি পাঠাতে পারবেন না, আপনাকে 5000 টাকার অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রিমাইন্ডার দিয়ে রাখলাম। আর নর্মাল মোটামুটি অন্য ব্যাংকে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেই হয়। সো অ্যাকাউন্ট খুলে রাখেন, আপনি যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন স্টুডেন্ট ফাইল খুলে। এখন ধরেন আপনার অ্যাকাউন্টই নেই, আপনি হুট করে স্টুডেন্টের ফাইলের টাকা পাঠাতে চাচ্ছেন, বাট আপনি কিন্তু ওই মোমেন্টে নিজে একটা ঝামেলায় পড়ে যাবেন, কারণ একটা অ্যাকাউন্ট রানিং হতে 2 থেকে 3 দিন সময় লাগে। ঠিক আছে, একটা রানিং হতে বলতে একটা হেড অফিসে যায়, এটার অ্যাপ্রুভাল লাগে, এটার চেক বই হয়, চেক বই আসতে 7 দিন সময় লাগে, 7 ওয়ার্কিং ডেজ। সো 2 থেকে 3 ওয়ার্কিং ডেজ অ্যাকাউন্টটা রানিং হতে সময় লাগে, আর হচ্ছে চেক বই আসতে 7 থেকে 10 ওয়ার্কিং ডেজ। ঠিক আছে, সো আশা করি আপনাদের তথ্যগুলো কাজে লাগবে অনেক। হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন যে ভাই আজকে রেট কত আছে। হ্যাঁ, এই যে লাস্ট প্রশ্ন, ইউএসডি, ইউরো, পাউন্ড রেট কিভাবে জানবো কত আছে। ওকে, আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, আমি এর আগে আরেকটা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে আপনি যদি জার্মানিতে যেতে চান, বা আপনি যদি কোরাকল বা ফিনটিবা বা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন ব্লকের জন্য, আপনি যদি কোরাকলে ব্লকের অ্যাকাউন্ট করে থাকেন, ব্লক অ্যাকাউন্ট, তাহলে আপনি প্রাইমের মাধ্যমে পাঠাতে পারেন ইজিলি, কারণ ওদের সাথে একটা কোলাবোরেশন আছে। ঠিক আছে, এই জন্য আমি সাজেস্ট করতেছি প্রাইম ব্যাংকে যাওয়ার জন্য। ওকে, আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকেই ডেবিট কার্ড ইউজ করি। ওকে, এখন আপনি জানেন না এই তথ্যটা, ডেবিট কার্ডে আপনি যখন ডলার এন্ডোর্স করতে যান, সাপোজ আমারই পাসপোর্টে, এটা কিন্তু আমার পাসপোর্ট না, এটা একজনের আমি একটা ডেমো নিয়েছি অনলাইন থেকে। সো আমার পাসপোর্টে আমি যখন ডেবিট কার্ডটা এন্ডোর্স করাই, আমাকে আমার 2031 সাল পর্যন্ত আমার ভ্যালিডিটি পাসপোর্টের মেয়াদ, ওরা কি করছে 31 সাল পর্যন্ত আমার 4000 না 6000 ডলার এন্ডোর্স করে দিয়েছিল। ভালো কথা, আমি তো তখন এত কিছু বুঝতামও না, জানতামও না। তো স্টুডেন্ট ফাইল খোলার জন্য আমি যখন ব্যাংকে গেলাম বা ইবিএল এর সাথে যখন কথা বলতে গেলাম যে আমি স্টুডেন্ট ফাইল খুলতে চাই, তারা আমাকে বলল যে আপনাকে প্রথমে যেই ব্যাংক থেকে আপনি এই ডলারটা এন্ডোর্স করেছেন এটাকে ক্যান্সেল করিয়ে আনতে হবে, কারণ মানে বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী আপনি চাইলে 1 বছরে 12,000 ডলারের বেশি খরচ করতে পারবেন না। আবার আরেকটা রুলস আছে, আপনি যদি স্টুডেন্ট ফাইল খুলে থাকেন, সিটি ব্যাংক আর ইস্টার্ন ব্যাংক এই কাজটা করে, আপনার যদি স্টুডেন্ট ফাইল খোলা থাকে ওরা আপনাকে ডেবিট কার্ডের এন্ডোর্সমেন্ট দিবে 1 বছর। ধরেন আপনি কালকে স্টুডেন্ট ফাইল খুলতে যাবেন বা স্টুডেন্ট ফাইল খুলবেন, খোলার পর যদি আপনি ডেবিট কার্ড এন্ডোর্স করেন সেম ব্যাংক থেকে, আপনাকে 1 বছরের মেয়াদ দিবে। তার মানে জিনিসটা কিন্তু সেন্সিটিভ।
কিন্তু প্রাইম, ডাচ বাংলা এই প্রবলেমগুলো করে না, আমি যতটুকু জানি। তারপরে কথা বলে নেবেন, যদি কোনো সমস্যা হয় আসলে কিন্তু আপনারই ফেস করতে হবে, ঠিক আছে? আমি আমার পক্ষ থেকে যত রকমের তথ্য দরকার আমি দিয়ে দিলাম। এরপরে যদি ভাইয়ারা বলেন যে ভাইয়া আরও তথ্যের প্রয়োজন, ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার। আর আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন, অ্যাকচুয়ালি আসলে চ্যানেলটা খোলাই হয়েছে স্টুডেন্টদের সাপোর্ট করার জন্য, বা যারা বিদেশ যাত্রায় আসলে হেল্প প্রয়োজন, আমি চাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে এই তথ্যগুলো পৌঁছে দিতে, ঠিক আছে? সো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি আবারও রিমাইন্ডার দিই, আপনারা যদি ইউরো রেট হিসেবে বিবেচনা করেন, আপনাদের সবচেয়ে কম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, সবচেয়ে বেশি হচ্ছে সিটি বা আপনার সোনালী ব্যাংক। ওকে, সো এইবার আমি লাস্ট একটা পয়েন্ট, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইউএসডি, ইউরো, পাউন্ড রেট কীভাবে জানবো, কতদিন, কোন দিন কত আছে। যেমন আজকে অফ ডে, ঠিক আছে, আজকে 31 আগস্ট অফ ডে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই তথ্যটা পাবেন। আচ্ছা, আমি মোটামুটি 5টা ব্যাংকের ওয়েবসাইট আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত যে রেটটা আছে, আজকে কত রেট ভাই আমি কিভাবে জানবো। ওকে, এই তথ্যটা আপডেট আপনাকে অবশ্যই রাখতে হবে। এটারও তথ্য বা এটার ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এক্সচেঞ্জ রেট, এই যে আসবে, এখানে ক্লিক করবেন, এই যে দেখেন একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এই পিডিএফটা আমি ওপেন করব। প্রাইম ব্যাংক, চলে যাই। প্রাইম ব্যাংকের আজকে ইউরো রেট হচ্ছে 134 টাকা 47 পয়সা। ওকে, সো ওরা এটা সেল করতেছে। এখন আসলে এটা ডিপেন্ড করে যে আজকে এটা আছে, কালকে কত থাকবে, পরশু কত থাকবে, এটা বাড়তেও পারে কমতে থাকে। এখানে আপনারা আপস অ্যান্ড ডাউনসটা দেখতে পাবেন, ঠিক আছে? এবার ডিবিবিএল এর পিডিএফটা ওপেন করি। আসেন, এই হচ্ছে ডিবিবিএল এর পিডিএফ। এখন অনেকে পিডিএফ দেখে মনে করে ভাই যে স্টুডেন্ট ফাইলের রেট কোনটা। এই যে দেখুন, স্টুডেন্ট ফাইলের জন্য ইউরো হচ্ছে এত, আপনাকে আপনার কাছে সেল করবে 133 টাকা 60 পয়সা। আর হচ্ছে ডলার হচ্ছে 120 টাকা, পাউন্ড হচ্ছে 158 টাকা 46 পয়সা। তো বুঝতেই পারছেন যে ডিবিবিএল থেকে প্রাইম একটু বেশি। এবার চলে আসি ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওয়ান অফ দ্য রিনাউন্ড ব্যাংক ইন বাংলাদেশ। চলেন আমরা 29 আগস্ট লাস্ট যেটা বিজনেস ডে ছিল, ওই দিন ওদের রেটটা কত ছিল আমরা একটু দেখি। তারপরে সিটি ব্যাংক, এখানে আসবেন, ক্লিক হেয়ার, ডাউনলোড। তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক ফরেক্স রেট। ওকে, আমরা কিন্তু অনেকগুলো পিডিএফ ডাউনলোড করেছি, চলুন আমরা একে একে দেখব। আচ্ছা, ইবিএল এর সেকেন্ড পেজে চলে আসবেন। এখানে কিন্তু লেখা আছে স্টুডেন্ট ফাইল, তারিখ আগস্ট 29, মানে বৃহস্পতিবার ছিল। ইউরো রেট 135 টাকা 67 পয়সা। সো আমি যদি একটু বলি, ডাচ বাংলায় ছিল 133 টাকা 60 পয়সা, প্রাইমে 134 টাকা 50 পয়সার আশেপাশে, ইস্টার্ন ব্যাংকে 135 টাকা 67 পয়সা, ঠিক আছে? আর যদি এই যে পাউন্ডের কথা চিন্তা করেন, 159 টাকা 63 পয়সা। তার মানে ইবিএল এর রেটটা একটু বেশি, ওরা হয়তো কিনছে বেশি দিয়ে, তাই একটু বেশি সেল করছে। সো ব্র্যাক ব্যাংকের রেট হচ্ছে 136 টাকা 95 পয়সা, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 137 টাকা, ঠিক আছে? এ হচ্ছে ব্র্যাক ব্যাংকের রেট। দেখেন পাউন্ডের রেট কত, 162 টাকা 43 পয়সা। সো আপনাদের কিন্তু আমি একদম এ টু জেড ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এক্সচেঞ্জ রেট ফর স্টুডেন্ট ফাইল, সিটি ব্যাংক ইউরো রেট 137 টাকা 17 পয়সা, তারা সেল করতেছে আমাদের কাছে।
তার মানে আপনারা যদি একটু চিন্তা করেন, সবচেয়ে কম ডাচ বাংলা, সবচেয়ে বেশি হচ্ছে সিটি ব্যাংক। এইবার অনেকে প্রশ্ন করতে পারে ভাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এগুলাতে আসলে যাদের অ্যাকাউন্ট আছে বা যাদের ফ্যামিলি কারো অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে ওইখানে ব্যাংকে গিয়ে কথা বলে স্টুডেন্ট ফাইল ওপেন করতে পারবেন, বাট অ্যাকাউন্ট থাকতে হবে কারো না কারো, আপনার ফার্স্ট ব্লাড, ঠিক আছে? আর সোনালী ব্যাংকটা অ্যাভয়েড করেন, আর প্রিমিয়ার ব্যাংক, এই ব্যাংকটা অ্যাভয়েড করেন, ঠিক আছে? অনেকে প্রিমিয়ার আর প্রাইমের মধ্যে ঝামেলা লাগায় ফেলে। প্রাইম ব্যাংক ভালো, প্রিমিয়ার ব্যাংকের সার্ভিস খুবই বাজে, ঠিক আছে? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সব কিছুই শেয়ার করলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আসলে স্টুডেন্ট ফাইল নিয়ে অনেক প্রশ্ন করে, এই কারণে আমি একটা সম্পূর্ণ টিউটোরিয়াল বানিয়ে দিলাম। কারো যদি কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আশা করি দেখেছেন ভিডিওটা। সো ভালো থাকবেন সকলে, আর আপনাদের যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম।